गुड इवनिंग। आज के আমরা दशम श्रेणीर एक बड़ टपिक्स जनन निये आलोचना करब। तो जनन एक बेश बड़ चैप्टार, तो আমরা छोटो छोटो करे एटार आलोचनाटा एगिए निये যাব। तो তোমরা যেহেতু জেনে গেছো যে তোমাদের মানে সিলেবাস খুবই সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, তাই তোমাদেরকে আরও ডিটেলসে পড়তে হবে। তো টেক্সট বই খুব ভালো করে রিডিং দাও, তাহলে তোমাদের আত্মবিশ্বাস তৈরি হবে। তো চলো আজকে আমরা জনন নিয়ে কিছু জানার চেষ্টা করি। জনন কাকে বলে, জনন কেন হয়, আর জনন কত প্রকার, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে জনন একে ইংরেজিতে বলা হয় রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন তাহলে জনন কি? জনন বলতে বোঝায় বংশ বিস্তার করা। বংশ বিস্তার করা জনন বলতে বোঝায় বংশ বিস্তার করা। তাহলে যে পদ্ধতিতে জীব বংশ বিস্তার করে, যে পদ্ধতিতে জীব বংশ বিস্তার করে তাকে জনন বলা হয়। তো জনন জীবদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জনন। তবে অন্যান্য যে আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো আছে, যেমন শ্বসন, পুষ্টি, রেচন, এগুলোর মতো জননটা অপরিহার্য শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয়। অর্থাৎ জনন জীবের অন্যতম বৈশিষ্ট্য হলেও এটি তার জীবন ধারণের জন্য অপরিহার্য নয়। এই ব্যাপারটা একটু মনে রাখবে যে জনন আমাদের অন্যান্য যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো আছে, যেমন পুষ্টি, বৃদ্ধি, রেচন, এগুলোর মতো জননটা অপরিহার্য নয়। অর্থাৎ জীবের বেঁচে থাকার জন্য বা জীবন ধারণের জন্য জনন অপরিহার্য নয়। তবে জনন হচ্ছে জীবদের একটি অন্যতম বৈশিষ্ট্য। জননের মাধ্যমে জীবেরা কি করে? বংশ বিস্তার করে। তাহলে জনন হচ্ছে একটা জৈবিক পদ্ধতি, যে পদ্ধতিতে জীবেরা নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য সৃষ্টির মাধ্যমে নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে তাকেই জনন বলে। তাহলে সংজ্ঞাটা কি হচ্ছে? যে জৈবিক পদ্ধতিতে, যে জৈবিক পদ্ধতিতে জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট, অর্থাৎ যে জীবটা থেকে অন্য জীব, অপত্য জীব সৃষ্টি হবে, সেই অপত্য জীবটাও তার জনিত্রী জীবের মতোই হবে। তাহলে নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে, তাকে জনন বলে। অর্থাৎ এই প্রক্রিয়ায় কি হচ্ছে? জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য সৃষ্টি করে। তাহলে নিজের মতোই নিজের আকৃতি বিশিষ্ট জীব সৃষ্টি হবে এবং এই জীব সৃষ্টির মাধ্যমে নিজ প্রজাতির সংখ্যা
বৃদ্ধি করে, অর্থাৎ কোনো একটা প্রজাতি থেকে তার অনুরূপ জীব সৃষ্টি হবে এবং এই জীব সৃষ্টির মাধ্যমে নিজ প্রজাতির সংখ্যাটা বাড়িয়ে নেয়। তাহলে জননের মাধ্যমে জীবরা এই জীবজগতে নিজেদের অস্তিত্ব বজায় রাখে, অর্থাৎ জনন প্রক্রিয়ার মাধ্যমে একটি জীব তার জীবদ্দশায় জননের মাধ্যমে বংশবিস্তার করে, যার ফলে তার অপত্যরা পৃথিবীতে টিকে থাকে। অর্থাৎ জীবের অস্তিত্ব রক্ষায় এই যে আমাদের জীবজগৎ এই যাবৎ প্রাণের স্পন্দন আছে, এই প্রাণের স্পন্দন ধরে রাখার জন্য জননটা কিন্তু জরুরি। তাহলে জননের মাধ্যমে এই যে ধারাবাহিকতা এটা বজায় থাকে, অর্থাৎ জনন প্রক্রিয়ার মাধ্যমে জীব তার নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে নিজেদের অস্তিত্ব বজায় রাখে। তাহলে জনন হচ্ছে একটা জৈবিক পদ্ধতি, যে পদ্ধতিতে জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে, তাকে জনন বলে। এরপর আমরা জানব জননের গুরুত্ব কী। তাহলে এখানে গুরুত্ব মোটামুটি বলে দেওয়া হয়েছে যে জননের মাধ্যমে জীবরা কি করে, নিজেদের অস্তিত্ব বজায় রাখে। তাহলে গুরুত্বগুলো তোমরা লিখবে যে জননের গুরুত্ব বা তাৎপর্য। তাহলে জনন প্রক্রিয়া না হলে কি হতো, কোনো জীব যদি তার জীবদ্দশায় জনন না করে তাহলে সেখানে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার অবলুপ্তি ঘটছে। তাহলে পৃথিবীতে তার কোনো নমুনা বা চিহ্ন থাকছে না। তাহলে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য জীবেরা বংশবিস্তার অর্থাৎ জনন করে থাকে। তাহলে 1 নম্বরে তোমরা লিখবে অস্তিত্ব রক্ষা। অস্তিত্ব বজায় রাখা। তাহলে জননের মাধ্যমে জীবেরা কি করে, নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি করছিল। সংখ্যা বৃদ্ধির মাধ্যমে নিজ প্রজাতির অস্তিত্ব পৃথিবীতে বজায় রাখছে। তাহলে অস্তিত্ব বজায় রাখার জন্য জীবেরা জনন করে। নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে নিজেদের নমুনা বা চিহ্ন টিকিয়ে রাখার জন্য জীবেরা বংশবিস্তার করে। 2 নম্বর হচ্ছে সংখ্যা বৃদ্ধি। জননের মাধ্যমে এক জীব থেকে, বা আমরা পরে যৌন জনন জানব, সেখানে জননে 2টো জীব অংশগ্রহণ করে। তো জননের মাধ্যমে অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজ প্রজাতির সংখ্যাটা বাড়িয়ে নেয়। তাহলে নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি পেলে কি হবে, যে পরিবর্তিত পরিবেশে বা প্রতিকূল কোনো পরিবেশ এলে যাতে নিজেদের সংখ্যা বিলুপ্ত না হয়ে যায় বা বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে, এই জন্য জীবেরা নিজেদের প্রজাতির সংখ্যাকে বাড়িয়ে নেয় জননের মাধ্যমে। তাহলে সংখ্যা বৃদ্ধি করাও জননের একটা গুরুত্ব। 3 নম্বরে হচ্ছে বংশানুক্রমিক ধারা বজায় রাখা। বংশানুক্রমিক ধারা বজায় রাখা। জননের মাধ্যমে জীবেরা বংশানুক্রমিক ধারাকে বজায় রাখে, অর্থাৎ এক জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হলো, সেই অপত্য জীবরা আবার বংশবৃদ্ধির মাধ্যমে নতুন অপত্য সৃষ্টি করলো। তাহলে এই যে বংশের ধারাটা চলতে থাকে। কোনো জায়গায় ধরো, যদি মানুষের ক্ষেত্রে ধরা যায় যে কোনো একটা জেনারেশনে এসে যদি জনন স্টপ হয়ে যায়, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি সে বিয়ে টিয়ে না করে সংসার করলো না, অর্থাৎ তার বংশ সেখানেই লোপ পেয়ে গেল। তাহলে যাতে এই বংশ লোপ পেয়ে না যায়, এই জন্য জীবেরা কী করে,
জনন করে, তাহলে বংশের ধারাকে বজায় রাখার জন্য জননের গুরুত্ব আছে। তাহলে বংশানুক্রমিক ধারাকে বজায় রাখা হয় জননের মাধ্যমে। আরেকটা গুরুত্ব তোমরা লিখবে, জীবজগতের ভারসাম্য রক্ষা করা। জীবজগতের ভারসাম্য রক্ষা। জীবের মৃত্যু আছে, আমরা কেউ অমর নয় বা কোনো জীবেই অমর নয়, তাহলে মৃত্যুজনিত কারণে জীবের সংখ্যা হ্রাস হয়। তাহলে এই যে সংখ্যা হ্রাস, এই সংখ্যা হ্রাস বা এই ঘাটতিটা পূরণ হয় জননের মাধ্যমে। জননের মাধ্যমে অপত্য সৃষ্টির মাধ্যমে ওই যে মৃত্যুজনিত যে সংখ্যা হ্রাস হচ্ছে, সেই সংখ্যা হ্রাসটা অনেকখানি পূরণ হয়। তাহলে জীবজগতের ভারসাম্য রক্ষায় জননের গুরুত্ব আছে। তাহলে এগুলো হলো জননের গুরুত্ব। এরপর জেনে নেওয়া যাক জনন কয় প্রকার ও কি কি। জননকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অযৌন জনন, অযৌন জনন, আরেকটা হচ্ছে যৌন জনন। অযৌন জনন ও যৌন জনন। অযৌন জননে কি হয়? অযৌন জননে জীবদেহের কোনো অঙ্গ বা অঙ্গাংশ থেকে নতুন অপত্য সৃষ্টি হয়। তো এই জনন প্রক্রিয়াটা অপেক্ষাকৃত সরল প্রক্রিয়া, আর এই যৌন জনন প্রক্রিয়াটা একটি জটিল প্রক্রিয়া। এখানে কি হয়? এখানে গেমেট তৈরি হয়। গেমেটস, গেমেট কাকে বলে? জনন কোষকে গেমেট বলা হয়। পুং জনন কোষ বা স্ত্রী জনন কোষ, এগুলোকে গেমেট বলা হয়। যৌন জননের জন্য এই গেমেট তৈরি হতে হবে। গেমেট তৈরি হয় যৌন জননে, এবং এখানে দুটো জীবের প্রয়োজন হয়। অর্থাৎ জননের জন্য যৌন জননের জন্য অপরিহার্য হচ্ছে দুটো গেমেট, একটা পুং গেমেট, একটা স্ত্রী গেমেট। এই দুটো গেমেটের মিলনের ফলে জাইগোট সৃষ্টি হয়। সেই জাইগোট মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে হয়ে নতুন অপত্য সৃষ্টি করে। তো এই যৌন জনন প্রক্রিয়াটা একটা জটিল প্রক্রিয়া এবং অপেক্ষাকৃত বেশি সময় নেয় অযৌন জননের তুলনায়। যৌন জননে অপত্য জীবের সংখ্যা কম হয়, উৎপন্ন অপত্য জীবের সংখ্যা যৌন জননে কম, কিন্তু অযৌন জননে অনেক বেশি সংখ্যক অপত্য সৃষ্টি হয়। তবে অযৌন জননে আমরা এটা আরও ডিটেলসে পড়ব। অযৌন জননে পরবর্তী ক্লাসে আমরা অযৌন জনন নিয়ে আলোচনা করব, তখন আমরা ডিটেলসে জানব যে অযৌন জনন কত রকমভাবে হতে পারে। যেমন বিভাজন পদ্ধতিতে হতে পারে, যেমন এমিবার ক্ষেত্রে কি হয়, এমিবার ক্ষেত্রে দ্বিবিভাজন হয়, প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন হয়, কোনো কোনো জীবের ক্ষেত্রে খণ্ডীভবন প্রক্রিয়া হয়, কোনো জীবের ক্ষেত্রে কোরকোদ্গম হয়, কারো ক্ষেত্রে পুনরুৎপাদন হয়। এরকম বিভিন্ন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয়ে থাকে। আর যৌন জননের ক্ষেত্রে যৌন জননেরও এরকম ভাগ আছে। এই গেমেটগুলোর প্রকৃতি অনুযায়ী যৌন জননকে আমরা আরও ভাগ করি, আইসোগেমি, অ্যানাইসোগেমি, ইউগেমি, এগুলো নিয়ে আমরা পরে ডিটেলসে আলোচনা করব। তাহলে আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করব যে জনন কাকে বলে, জননের গুরুত্ব কি, জনন কয় প্রকার ও কী কী। আশা করি এগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো। আর এই ক্লাসগুলো তোমাদের যাদের সাথে আমার এখনও সরাসরি কন্ট্যাক্ট নেই তাদেরকে তোমরা এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো। আর যদি তোমাদের আরও কোনো ভিডিও দরকার হয় কোনো বিশেষ টপিকস থেকে, তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। আজকে তাহলে এখানে রাখি।